সালে আমরা হলো শার্ক ট্যাঙ্ক উইনার হয়েছিলাম। শার্ক ট্যাঙ্ক সিজন 1-এ আমরা উইনার ছিলাম এবং সেখান থেকে আমরা অ্যাডকম লিমিটেড এবং গভর্নমেন্টের আইসিটি মিনিস্ট্রি এই দুই জায়গাতে আমরা কানেক্ট হয়েছি। এই যে আইডিয়া থেকে আমি কিভাবে বুঝতে পারবো যে আমার আইডিয়াটা একটা স্টার্টআপ হওয়ার মতো যোগ্যতা রাখে? 100 স্কোয়ার ফিটের একটা অফিস থেকে পরবর্তীতে আমরা 1200 স্কোয়ার ফিটের একটা অফিসে শিফট করি। ওখান থেকে আমরা 2025 সালে এসে বর্তমানে আমাদের অফিসটা আরো বৃহৎ হয়েছে, 2000 স্কোয়ার ফিটের একটা অফিস হয়েছে। এবং আমি যদি বলি একটু সহজভাবে, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এখন ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের ফান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম রাখছে। এই ইনফরমেশনগুলি আমাদের প্রয়োজন, এগুলি আমাদেরকে জানাতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বাইরে প্রায় 12টা প্লাস কান্ট্রিতে অনলাইনে আমাদের সার্ভিস দিচ্ছি। আমরা কি এটাকে খুব সহজে বলতে পারি এটা টিউটরিং এর উবার? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সাধারণ শো। দ্য সাধারণ শো এর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার জাহিদ। আমাদের আজকের পডকাস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা মেধাবী শিক্ষার্থী রয়েছেন, আপনারা স্টুডেন্ট থাকা অবস্থাতেই কিভাবে উপার্জন করবেন, এই পডকাস্টের মাধ্যমে আমরা এই ধরনের ইনফরমেশন আপনাদেরকে দিব। এছাড়াও আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন এবং সবসময় যারা আপনাদের সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তায় থাকেন এবং কিভাবে কোথায় থেকে আপনারা একজন ভালো ইউনিভার্সিটি থেকে একজন মেধাবী গৃহশিক্ষক হায়ার করবেন। এছাড়াও আজকের পডকাস্টটি তাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন এবং আপনাদের মাথায় বিভিন্ন ধরনের আইডিয়া কাজ করতেছে এবং কিভাবে আইডিয়াকে স্টার্টআপে রূপান্তর করবেন এবং কিভাবে স্টার্টআপকে রেভিনিউ জেনারেট পর্যন্ত নিয়ে যাবেন এবং কিভাবে আপনার স্টার্টআপের জন্য ফান্ড রেজ করবেন, এই সকল ইনফরমেশন আজকের এই পডকাস্টের মাধ্যমে জানতে পারবেন। আজকের এই পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম এবং সব থেকে বড় টিউটরিং প্ল্যাটফর্ম টিউটর প্রোভাইডার কো-ফাউন্ডার এবং চিফ অপারেটিং অফিসার জনাব গাজী মিজানুর রহমান ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক থ্যাঙ্কস সব ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এজন্য আমরা রিয়েলি আপনার কাছে অনেক গ্রেটফুল। আপনাকে অসংখ্য থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। আর আসলে আমিও এই শোতে আসার লোভ সামলাতে না পেরে চলে এসেছি আপনার। ওকে, শুরুতে আমাদের অডিয়েন্সদেরকে বলতে চাই, আমরা আগে বলে দিয়েছি এই পডকাস্ট কাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন, আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন এবং আপনারা যারা স্টার্টআপ ফাউন্ডার রয়েছেন, যাদের মাথায় আইডিয়া সবসময় ঘুরতে থাকে এবং আপনারা বুঝতে পারছেন না কিভাবে আইডিয়াকে স্টার্টআপে রূপান্তর করা যায়। আর আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমাদের দ্য সাধারণ শোয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো সবাই আমাদের সাথেই থাকবেন। আমরা আমাদের আলোচনায় চলে যাই। মিজান ভাই, আপনার কাছে প্রথমে আমি জানতে চাই টিউটর প্রোভাইড আসলে কি, এটা কিভাবে কাজ করে? টিউটর প্রোভাইড হলো একটা টিউটর ম্যাচিং প্ল্যাটফর্ম, যেখানে গার্ডিয়ানরা মাত্র 24 ঘন্টার ভিতরে তার নিয়ারেস্ট লোকেশন থেকে তার প্রিফারেন্স অনুযায়ী হোম টিউটর বা গৃহশিক্ষক খুঁজে পেতে পারে। নাইস। সো আমরা বেসিক্যালি ভেরিফাইড এবং কোয়ালিফাইড টিউটরদের সাথে গার্ডিয়ানদেরকে প্যাচ আপ করিয়ে দিচ্ছি মাত্র 24 ঘন্টার ভিতরে। আচ্ছা, আপনারা তাহলে আপনাদের অ্যাচিভমেন্টের ব্যাপারে একটু বলেন। কত শিক্ষক আপনাদের সাথে কাজ করছেন, কতজন গার্ডিয়ান আপনাদের সাথে কাজ করছেন এবং সাকসেসফুল আপনাদের ম্যাচিং কত? ওকে, আমরা গত 7 বছরে সাকসেসফুলি প্রায় 40,000-এর উপরে টিউশন প্রোভাইড করতে পেরেছি এবং বর্তমানে আমাদের ডাটাবেজে টিউটরের সংখ্যা 2 লক্ষ প্লাস এবং প্রায় 80,000-এরও বেশি গার্ডিয়ানরা আমাদের সাথে কানেক্টেড আছে এই মুহূর্তে। ওকে, আপনারা কত সাল থেকে কাজ করছেন? আমরা 2017 সাল থেকে কাজ করছি। 2017 ডিসেম্বরে হলো আমাদের জার্নিটা শুরু হয় এবং তারপর থেকে আস্তে আস্তে করে আমরা রিসেন্টলি যদি বলি, আমরা 2025 সালে আমাদের অ্যাপ লঞ্চ করেছি। এখন আমাদের অ্যাপের মাধ্যমে আগের থেকে আরো দ্রুত গার্ডিয়ানরা তাদের টিচারদের সাথে কানেক্ট হতে পারছে। ওকে, সাউন্ডস রিয়েলি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম আপনাদের টিউটর প্রোভাইড সম্বন্ধে, আর আশা করি আপনার সাথে খুবই ভালো ডিসকাশন করা যাবে, কারণ আপনারা তো শুধু টিউটর প্রোভাইড মানে ম্যাচ করিয়ে দেন না, আপনারা হচ্ছে গার্ডিয়ানদের প্রবলেমগুলো সলভ করে দেন। এছাড়াও আপনারা যারা মেধাবী শিক্ষার্থী রয়েছেন তাদের একটা উপার্জনের ব্যবস্থা করে দেন।
তো আমরা প্রথমেই এই ব্যাপারগুলি নিয়ে ডিসকাস করব যে কিভাবে একজন মেধাবী শিক্ষার্থী যিনি আছেন আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে তিনি টিউশন খুঁজে পাবেন এবং কিভাবে সে তার আয়ের ব্যবস্থা করবেন এবং কিভাবে সাধারণ গার্ডিয়ান যারা আছেন তারা দুশ্চিন্তায় থাকেন তাদের সন্তানের লেখাপড়া নিয়ে তারা কিভাবে গৃহশিক্ষক ম্যানেজ করবেন। এছাড়াও আমরা আলোচনা করব আপনাদের স্টার্ট আপটা নিয়ে, কিভাবে আপনারা এতদিন ধরে কাজ করছেন এবং বাংলাদেশের নাম্বার 1 প্ল্যাটফর্ম আপনারা হয়েছেন তার পেছনের গল্প নিয়ে আমরা আপনার সাথে ডিসকাস করব ইনশাল্লাহ। অডিয়েন্সদের কাছে বলে রাখি, আমরা এই পডকাস্টে আপনাদের কোনো ধরনের মোটিভেশন দিব না, কারণ এটা কোনো ধরনের মোটিভেশনাল পডকাস্ট না। আমরা শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দিব, যে ইনফরমেশনগুলি ব্যবহার করে আপনারা আপনাদের কাজে লাগাতে পারবেন। একজন সাধারণ স্টুডেন্ট কিভাবে আপনাদের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে সে তার আয়ের ব্যবস্থা করতে পারবেন এবং কত টাকা হাইয়েস্ট একজন টিউটর আর্ন করতে পারেন। দেশের বাহিরে যদি বলি, বাংলাদেশের বাহিরে কিন্তু যারা স্টাডি করতে যাচ্ছে তাদের জন্য স্টাডির পাশাপাশি পার্ট টাইম বিভিন্ন জব করার ফেসিলিটি আছে, যেমন চাইলে যে কেউ রেস্টুরেন্টে জব করতে পারে বা এছাড়াও বিভিন্ন ধরনের পার্ট টাইম জব আছে যেগুলো অ্যাটেন্ড করতে পারে। বাট বাংলাদেশে কিন্তু আসলে আমাদের সোসাইটিটা ওরকম না। আপনি যদি দেখেন একটা স্টুডেন্ট যে কিনা হয়তো কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে বা ঢাকার বাইরে কোনো একটা জেলা থেকে এসেছে, ঢাকায় এসে হয়তো সে একটা ভালো ভার্সিটিতে ভর্তি হয়েছে, সে যখনই পাশাপাশি একটা পার্ট টাইম জবের কথা চিন্তা করে, প্রথমত হলো তার মাথায় চিন্তা করে আমি যদি কোনো রেস্টুরেন্টে জব করতে যাই, আমি যদি কোনো একটা অফিসে জব করতে যাই, আমার হয়তো কোনো কোম্পানিতে জব করতে গেলে আমার স্টাডি হ্যাম্পার হবে। আমি যদি পার্ট টাইম কোনো একটা রেস্টুরেন্টে জব করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার যে সোসাইটি আছে তারা আমাকে নিয়ে কথা বলবে। তো সেজন্য এই ধরনের যে স্টুডেন্টরা আছে যারা স্টাডির পাশাপাশি কিছু করতে চাচ্ছে কিন্তু আসলে করার মতন রাস্তা নেই বা সুযোগ নেই, তাদের জন্য সব থেকে বেস্ট মাধ্যম হলো টিউটরিং করানো, বা টিউশন করানো। এবং যেটা আপনি ইতিমধ্যে একবার আমার সাথে বলেছিলেন যে বাংলাদেশের অন্যতম পুরনো ফ্রিল্যান্সিং পেশা হলো টিউটরিং করানো। সো আমরা কিন্তু দেখে এসেছি আমাদের সময় বা আমাদের বাপ দাদারা যারা ছিল তাদের সময় কিন্তু লজিং টিচার থাকতো, বাসায় থেকে খেয়ে তারপরে বাচ্চাদেরকে পড়াতো, বাড়ির সামনে কাচারি ঘর থাকতো, সেখানে হলো লজিং থেকে তারপরে স্টুডেন্টদেরকে পড়াতো। এবং ওই পেশাটা কিন্তু তখন থেকেই চলে আসছে, এখনো চলে আসছে। আমরাও বাসায় পড়েছি গৃহশিক্ষকের কাছে। এবং বাংলাদেশে এমন একটা পরিবার খুঁজে বের করা মানে দুষ্কর হবে যার ফ্যামিলিতে কেউ কখনো কোনো গৃহশিক্ষকের কাছে পড়েনি। হ্যাঁ, সো আমাদের প্ল্যাটফর্মটা যেটা করছে, যে স্টুডেন্টরা ঢাকা শহরে এসে বা ঢাকার বাহিরে অন্যান্য অঞ্চলে যেখানে ভালো মেধাবী স্টুডেন্টরা আছে, ভালো একটা পার্ট টাইম জব খুঁজে পাচ্ছে না, একটা আর্নিং সোর্স খুঁজে পাচ্ছে না, তাদের জন্য আমাদের প্ল্যাটফর্মটা হাজির হয়েছে আমাদের এই অটোমেশন সিস্টেম নিয়ে, যেখানে টিচাররা এসে আমাদের প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে তাদের একটা প্রোফাইল ক্রিয়েট করে এবং ওখানে বিভিন্ন ধরনের তথ্য দিতে হয়। সেই তথ্যগুলো দিয়ে প্রোফাইলটা 100% কমপ্লিট করে। টিচাররা 100% কমপ্লিট করার পরে তার এরিয়াতে যদি কোনো টিউশন পোস্ট করা হয় তখন অটোমেটিক সে নোটিফিকেশন পেয়ে যায় অ্যাপের মাধ্যমে, এবং সেই নোটিফিকেশন অনুযায়ী সে চেক করে তার জন্য যেই টিউশনটা বেস্ট মনে হয়, তার স্যালারি, লোকেশন এবং আদার বিষয়গুলো নিয়ে তার জন্য যেটা বেস্ট মনে হয় সেই টিউশনগুলোতে সে সহজেই অ্যাপ্লাই করতে পারে। এবং ওখান থেকে আমাদের এআই ফিল্টারিং প্রসেসের মাধ্যমে গার্ডিয়ানদের জন্য টিচারদের একটা শর্ট লিস্ট তৈরি করা হয়, যেখান থেকে গার্ডিয়ানরা সহজেই তার কাঙ্ক্ষিত টিচারকে বেছে নিতে পারে। আচ্ছা, আমরা কি এটাকে খুব সহজে বলতে পারি এটা টিউটরিং এর উবার? হ্যাঁ, বলা যায় কাইন্ড অফ। ভাইয়া, স্টুডেন্ট হিসেবে মনে করেন যে আমি আপনাদের টিউটর প্রোভাইডে জয়েন করলাম অ্যাজ এ টিচার হিসাবে, আমি কত টাকা স্যালারি, মানে স্যালারি বলতে আর্ন করতে পারি, এক্সপেক্ট করতে পারি? 5,000, 10,000, 20,000, 30,000? কত টাকা? অবভিয়াসলি একজন টিচারের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। তবে যদি অ্যাভারেজে বলতে চাই, একজন টিচার অ্যাভারেজে একসাথে 3টা টিউশন করাতে পারে। আচ্ছা, হ্যাঁ, 3 থেকে 4টা টিউশন করাতে পারে। এবং আমরা যদি ধরি মিনিমাম স্যালারিও যদি আমরা ধরি যে 4,000 টাকা, 4টা টিউশনে কিন্তু তাহলে তার 16,000 থেকে 20,000 টাকা আর্নিং করতেই পারে পার্ট টাইম জব, মানে কাইন্ড অফ পার্ট টাইম জব। এটা তো তাহলে একটা স্টুডেন্টের জন্য অনেক হিউজ। অবশ্যই, কারণ দেখা যায় বাংলাদেশে গ্রাজুয়েটদের জবে স্যালারিও দেখা যায় 15 থেকে 20,000 টাকা। সেক্ষেত্রে কেউ যদি আগে থেকে আর্ন করে তাহলে তার মানি ম্যানেজমেন্টের প্র্যাকটিসটা হয়ে যায়, সে একটা রেসপন্সিবিলিটিস এর মধ্যে যায়, তার ভিতরে একটা ম্যাচুরিটি চলে আসে। সব থেকে বড় কথা হলো যখন একজন স্টুডেন্টকে পড়াচ্ছে, অন্য 3-4টা স্টুডেন্টকে পড়াচ্ছে, দুজনেই কিন্তু স্টুডেন্ট, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট আর একজন হয়তো স্কুলে পড়ছে। সো
ওই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট সে কিন্তু গার্ডিয়ানের সাথে যখন গিয়ে কথা বলছে, টিউশন করানোর জন্য যাচ্ছে, বিভিন্ন ডেমো ক্লাস নেওয়ার জন্য যাচ্ছে, তখন কিন্তু তার ভিতরে একটা ম্যানারিজম চলে আসে যে কোথায় গেলে কিভাবে কথা বলতে হয়, কার সামনে কতটুকু কথা বলতে হয়, এই বিষয়গুলো কিন্তু তাদের ভিতরে চলে আসছে। রাইট, যেটা আসলে দেখা যায় যে আপনি যদি কোনো জব না করেন বা কোনো ধরনের টিউশন না করান, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা ইন্ট্রোভার্ট থেকে যাবেন, রাইট। আপনার ভিতরে এই ম্যানারগুলো আসবে না। আপনি এছাড়াও এটা জব এক্সপিরিয়েন্স হিসেবে আমরা ইউজ করতে পারি, এটা কাইন্ড অফ জব এক্সপিরিয়েন্স হিসেবে আপনি ইউজ করতে পারেন। এবং আমি বলবো তাদের জন্য এটা আরো বেশি ইম্পর্টেন্ট যারা মূলত গভর্নমেন্ট জবের পিছনে ছুটছে। সো তাদের জন্য টিউশন করানোটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, একটা ম্যান্ডেটরি কাজ। একদম বিকজ অফ গভর্নমেন্ট জবগুলোতে কিন্তু আপনার এই ক্লাস দেখা যাচ্ছে 5-6 থেকে শুরু করে এরপরে উপর লেভেলে যেগুলো আছে এই সব জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে। রাইট। তো সেক্ষেত্রে কিন্তু যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে বা বিসিএস এর জন্য ট্রাই করছে, তারা কিন্তু টিউশনে দেখবেন রেগুলার করাচ্ছে। কারণ এই টিউশন করানোর মাধ্যমে তার নিজের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে সে আগের থেকে আরো ধারালো করছে। একদম ঠিক বলেছেন। তাহলে যারা অনেকেই হচ্ছে টিউশন করাতে চাচ্ছে কিন্তু সে বলে যে আমি টিউশন খুঁজে পাচ্ছি না, এবং প্রত্যেকটা জায়গায় তো প্রত্যেকটা মানুষের বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন থাকা উচিত, তাই না? কারণ যখন আমি কর্পোরেটে কোথাও জব করতে যাব সেখানে আমার রিকোয়ারমেন্টগুলি দেখবে, আমি সেখানে অ্যাবল কিনা, অ্যাবিলিটি আছে কিনা আমার। সেক্ষেত্রে কোনো একটা স্টুডেন্ট চাইলেও তো সে হচ্ছে টিউশন করাতে পারবে না, কারণ হচ্ছে গার্ডিয়ানেরও তো তার পছন্দ হতে হবে। অবশ্যই সেক্ষেত্রে কি ধরনের মাইন্ডসেট এবং কি ধরনের প্রিপারেশন রাখা উচিত যারা স্টুডেন্ট আছেন তারা টিউশন করাতে চাচ্ছেন? আচ্ছা, আমাদের প্রথমে মনে রাখতে হবে যে টিউশনটা কিন্তু বর্তমানে একটা জবের মতন, একটা চাকরিতে যেমন মনে করেন 100 মানুষ যদি অ্যাপ্লাই করে, সেখান থেকে হয়তো ইন্টারভিউতে ডাকবে 20 জনকে বা 10 জনকে, তারপরে সেখান থেকে একজনকে ওই কোম্পানি সিলেক্ট করবে। অ্যান্ড টিউটরিংয়ের বর্তমান অবস্থাটাও এরকম। একটা টিউশনের জন্য দেখা যাচ্ছে যে 20 জন, 30 জন, 50 জন টিচার অ্যাপ্লাই করছে, বাট গার্ডিয়ানের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তো ম্যাচ করছে মাত্র 4 থেকে 5 জন, এবং তাদের মধ্য থেকেও কিন্তু গার্ডিয়ান আবার বাছাই করে তারপরে একজনকে নিচ্ছে। সো এক্ষেত্রে অবশ্যই নিজেকে ধৈর্যশীল হতে হবে টিউশন খোঁজার ক্ষেত্রে, কারণ এটা যেহেতু একটা পার্ট টাইম জব এবং আপনার একটা আর্নিং সোর্স হচ্ছে পার্মানেন্ট। সো এটার জন্য অবশ্যই আপনাকে একটা মিনিমাম ধৈর্য রাখতে হবে যে ঠিক আছে আমি আজকে অ্যাপ্লাই করলাম কালকেই পেয়ে গেলাম, বিষয়টা এমন না। আপনাকে রেগুলার কানেক্ট থাকতে হবে, অ্যাপ্লাই করতে হবে আপনার নিয়ারেস্ট টিউশনগুলোতে, এবং আপনার ডিপার্টমেন্ট, আপনার যে ব্যাকগ্রাউন্ড এর সাথে ম্যাচ করছে এরকম টিউশনগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয়ত হলো, আপনি যখন কোনো একটা টিউশনের জন্য সিলেক্ট হবেন, কোনো গার্ডিয়ানের সাথে যখন আপনাকে কন্ট্যাক্ট করতে বলা হবে, তখন অবশ্যই গার্ডিয়ানের সাথে আপনি প্লাইটলি বিহেভিয়ার দেখাতে হবে আপনার। আপনি গার্ডিয়ানের সাথে যখন কথা বলবেন খুব ভদ্রতার সাথে কথা বলতে হবে। গার্ডিয়ানের যখন বাসায় যাবেন আপনি একটা ওয়েল ড্রেস আপে যেতে হবে। আপনি জাস্ট এমনি ঘরে যেরকম ঘুমিয়ে আছেন উঠে ওইভাবে চলে গেলেন কোনো রকম, ওভাবে গেলে কিন্তু আসলে গার্ডিয়ানরা ইমপ্রেস হবে না। কারণ আমাদের যে গার্ডিয়ান বা প্যারেন্টস যারা আছে তারা কিন্তু অবশ্যই চায় যে আমার সন্তান কার কাছে পড়বে সেই মানুষটা যেন আমার পছন্দ মতো হয়, কারণ তাকে যদি আমার ভালো না লাগে তাহলে আমার সন্তানকে সে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে না। সো এখানে কিন্তু যে একটা কথা আছে যে প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারী, এই বিষয়টাও কিন্তু চলে আসে। অনেক গার্ডিয়ানরা আছে যে এই জিনিসটা খুবই লক্ষ্য করে যে আসলে যে টিচার আসছে সেই টিচারের গেট আপ, বাচনভঙ্গি, কথাবার্তা সবকিছু সুন্দর কিনা, সুমিষ্ট কিনা। সো এই ক্ষেত্রে অবশ্যই আমরা যারা ট্রাই করব আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যেন খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে যাই। আমরা যদি মুসলিম হয়ে থাকি অবশ্যই সালাম দিয়ে কথা বলা শুরু করা, ভদ্রভাবে কথা বলা, এবং গার্ডিয়ানের সাথে এবং আপনি যে প্রতিষ্ঠান থেকে টিউশন নিচ্ছেন সেই প্রতিষ্ঠানের সাথে সবসময় টাচ থাকা বা কানেক্ট থাকা, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আপনার কথায় আমি যেটা বুঝতে পারলাম যে টিউশনটাকে একটা শুধু সাধারণ টিউশন হিসেবে না দেখে এটাকে একটা জব বা এরকম প্রায়োরিটি দিয়ে দেখাটা আমার জন্য গুরুত্বপূর্ণ মনে হয়। অবশ্যই, কারণ এটার ভিতরে একটা রেসপন্সিবিলিটি আছে। আপনি যখন একটা স্টুডেন্টকে পড়াচ্ছেন অবশ্যই স্টুডেন্টের রেজাল্টটা আপনার উপরে ডিপেন্ড করছে কিছুটা হলেও, রাইট। সো তখন কিন্তু আপনার ভিতরে একটা রেসপন্সিবিলিটি চলে আসে, আর যেখানে রেসপন্সিবিলিটি আছে সেখানে অবশ্যই আপনি একদম গা হাত পা ছেড়ে গেলে আসলে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন না। সো এর জন্য অবশ্যই আপনাকে একটু প্রিপেয়ার হয়ে যেতে হবে। রাইট, কারণ গার্ডিয়ানদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তার সন্তান, মানে প্যারেন্টসদের কাছে, বাবা মায়ের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তার সন্তান কতটা সাকসেসফুলি পড়াশোনা করছে, কতটা ভালো রেজাল্ট করছে। এটাই কিন্তু হচ্ছে বাবা মায়ের কাছে সফলতা।
এবং প্যারেন্টসরা অবশ্যই চাইবেন তার সন্তান ভালো একটা স্টুডেন্টদের কাছে শিখুক, কারণ বাচ্চারা বা মানুষ সবসময় অনুকরণীয়। আমার টিচার যতটা ভালো হবে আমি ততটা ভালো হওয়ার চেষ্টা করব, তার থেকে আমি শিখবো। সো সাধারণ মেধাবী শিক্ষার্থীরা এটাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। নর্মালি যে টিউশন করাবো, জাস্ট যাবো হয়ে যাবে এরকম না দেখে এটা প্রফেশনালিজম একটা ভাব নিজের মধ্যে অবশ্যই। নিয়ে আসতে হবে, প্রিপারেশন নিতে হবে। আপনারা কি শুধুমাত্র ছেলে শিক্ষার্থী যারা আছে, স্টুডেন্ট ছাত্র যারা আছে, তারা কি শুধুমাত্র টিউশন করাতে পারবে, নাকি মেয়েদেরও কোনো ধরনের না, সুযোগ সুবিধা আমাদের আছে? ছেলে মেয়ে উভয়ের জন্যই সুযোগ সুবিধা আছে। বিশেষ করে আমরা মেয়েদের জন্য বেশি সুবিধা রেখে থাকি। কিভাবে? মেয়েদের জন্য বেশি সুবিধা রেখে থাকি মানে এই না যে মেয়েদের জন্য টিউশন অফার বেশি থাকে। মেয়েদের জন্য বিশেষ সুবিধা বলতে এটা বোঝায় যে আমরা মেয়েদের আসলে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করে তারপর টিউশনগুলো প্রোভাইড করি। আসলে বাংলাদেশে আমি যেটা প্রথমেই বললাম যে বাংলাদেশে কিন্তু জব মার্কেট আছে, বাট চাইলেই অনেকে জব করতে পারছে না। এখানে কিন্তু মেয়েদের এই ক্ষেত্রে হার আরো বেশি, কারণ মেয়েরা চাইলেই কোনো এক জায়গাতে জব করতে পারছে না, মেয়েরা চাইলেই কোনো একটা টিউশন করাতে পারছে না, তাদের একটা সিকিউরিটি ইস্যু থাকে। তো এজন্য আমরা কিন্তু ফিমেল টিচারদের ক্ষেত্রে সকল ধরনের সিকিউরিটি মেনটেন করে তারপর তাদেরকে টিউশন প্রোভাইড করি। আর এছাড়াও মেল টিচার যারা আছে তাদেরকেও তো অবশ্যই আমাদের সকল ধরনের ভেরিফাই প্রসেসের মধ্যে থেকে গিয়ে তারপর টিউশন পেতে হয়। আচ্ছা, এই যে সিকিউরিটিটা কিভাবে নিশ্চিত করেন সেটা জানতে চাই। ওকে, আমরা মূলত দেখা যাচ্ছে গার্ডিয়ানদের জন্য যে সিকিউরিটি ব্যবস্থা রেখেছি সেটা হলো যে আমাদের প্রতিটা টিচারের আপনার এনআইডি থেকে শুরু করে এডুকেশনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হয়। এবং পাশাপাশি আমাদের প্রতিটা ভার্সিটিতে অ্যাম্বাসিডর আছে। সো অ্যাম্বাসিডরের মাধ্যমে আমরা ওই যে টিচার অ্যাপ্লাই করছে জবের জন্য, সেই বা টিউশনের জন্য অ্যাপ্লাই করছে, সেই টিচারের ব্যাকগ্রাউন্ড এবং সে আসলে ওই ডিপার্টমেন্টে এক্সিস্ট করছে কিনা, ওই ভার্সিটিতে এক্সিস্ট করছে কিনা, এগুলো ভেরিফাই করে থাকি আমাদের অ্যাম্বাসিডরের মাধ্যমে। সো একজন টিচারের একেবারে এনআইডি কার্ড থেকে শুরু করে মোটামুটি তার সকল ডকুমেন্টগুলোই ভেরিফাই করা হয়। এছাড়াও আমরা কিন্তু আমাদের প্রতিটা টিচারের প্যারেন্টস ভেরিফাই করে নিই। অর্থাৎ একজন স্টুডেন্ট যখন টিউশন করাচ্ছে তার ফ্যামিলি এই বিষয়টা জানে কিনা, তার ফ্যামিলি তাকে এই বিষয়টার জন্য পারমিশন দিচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা ভেরিফাই করে নিই সরাসরি তাদের প্যারেন্টসের সাথে কথা বলে। আচ্ছা, খুবই সুন্দর বলেছেন। আর এটা স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্যারেন্টসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোথ সাইড থেকে যদি ভেরিফাইড থাকে তাহলে দুইটা সিকিউরিটি নিশ্চিত হয়। জি। আচ্ছা ভাই, আমরা তো শিক্ষার্থী বা টিচার হিসাবে যারা কাজ করবেন, টিউশন করাবেন, তাদের ব্যাপারে অনেকক্ষণ কথা বললাম। আমরা গার্ডিয়ানদের ব্যাপারে কিছু কথা বলতে চাই, কারণ গার্ডিয়ানরা বাংলাদেশের সবচেয়ে বেশি চিন্তিত তাদের সন্তানকে শিক্ষিত করার জন্য। কারণ তারা যে শিক্ষাটার স্বপ্ন সবসময় দেখে, সেই শিক্ষাটা আসলে স্কুল বা কলেজ থেকে সেভাবে পাচ্ছে না শিক্ষার্থীরা। কারণ দেখা যায় টিচাররা চাইলেও পারে না, কারণ একসাথে অনেকজন শিক্ষার্থী একই ক্লাসে পড়ে। সেক্ষেত্রে প্রতিটা স্টুডেন্ট কোথাও না কোথাও কোনো না কোনো গ্যাপ থেকেই যায় তাদের মধ্যে। এজন্য গার্ডিয়ানরা সবসময় চায় যে কোনো একজন মেধাবী শিক্ষক সে আমাদের সন্তানদেরকে পড়াক। সেক্ষেত্রে দেখা যায় স্কুল কলেজের শিক্ষক যারা আছেন তারা হয়তো বা তাদের প্রফেশনাল কাজের জন্য সময় দিতে পারেন না। এই জন্য তারা বেছে নেয়, আমরা যেসব ব্যাপারে কথা বললাম, যে ইউনিভার্সিটি কলেজের মেধাবী শিক্ষার্থী যারা আছেন তাদেরকে শিখাতে, তারা যেন তাদের সন্তানকে পড়াইতে পারে এবং তারা এটা নিশ্চিত হয় যে আমার সন্তান অ্যাটলিস্ট একটা মেধাবী শিক্ষার্থী দ্বারা টিউশন নিচ্ছে। সেক্ষেত্রে গার্ডিয়ানরা কিভাবে কানেক্টেড হবে আপনাদের সাথে, বা তাদের কি প্রিপারেশন থাকা উচিত, বা টাকা পয়সার ব্যাপারে তারাও কিভাবে সচেতন হবে, বা কতটা তারা, প্রত্যেকটা মানুষেরই তো একটা সীমাবদ্ধতা রয়েছে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, কারণ আমরা চাইলে আমাদের সন্তানকে, অনেকেরই সীমাবদ্ধতা আছে, 10,000, 12,000, 8,000, 9,000 টাকা দিয়ে আমরা টিউশন করাতে পারি না। সেক্ষেত্রে সবার জন্য আপনি যদি একটা বলেন, যারা মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত, সবার জন্য আপনি একটা মেসেজ যদি দেন যে গার্ডিয়ানরা কিভাবে প্রিপারেশন নেবে। আচ্ছা, প্রথমত আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের প্ল্যাটফর্ম কিন্তু গার্ডিয়ানদের জন্য টোটালি ফ্রি। ওকে, নাইস। সো গার্ডিয়ানদের কিন্তু আমাদের সাথে কানেক্ট হতে কোনো ধরনের পেমেন্ট করতে হয় না। কোনো গার্ডিয়ানের যদি তার সন্তানের জন্য গৃহ শিক্ষকের প্রয়োজন হয়, আমাদের কল সেন্টার নাম্বারের মাধ্যমে সরাসরি আমাদের সাথে কানেক্ট হতে পারে এবং সেখানে টিউটরের রিকোয়েস্ট রাখতে পারে, অথবা আমাদের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে সেখানে একটি গার্ডিয়ান অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার টিচারের জন্য রিকোয়েস্ট রাখতে পারে। ওখানে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে বলা হয়েছে, ইনফরমেশনগুলো প্রোভাইড করলে আমরা তার চাহিদাটা বুঝতে পারি। আর আপনি যেটা বললেন যে গার্ডিয়ানের যে সীমাবদ্ধতা, আর্থিক সীমাবদ্ধতা থাকে অনেক সময়, আমাদের এটা কিন্তু ওপেন প্ল্যাটফর্ম। সো গার্ডিয়ানরা কিন্তু ঠিক তার চাহিদা যতটুকু আছে এবং তার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী টিউটর রিকোয়েস্ট রাখতে পারে। এবং হ্যাঁ, আমরা তাদেরকে সাজেস্ট করি
যে হ্যাঁ আপনার এই স্যালারি হলে এই ধরনের টিচার পাবেন, এই স্যালারি হলে এই ধরনের টিচার পাবেন, এবং এটা ডিপেন্ড করে যে কার কেমন সামর্থ্য আছে তার উপরে। বাট প্ল্যাটফর্মটা টোটালি ওপেন থাকে, গার্ডিয়ান তার যে সামর্থ্য আছে এবং তার যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী ওই সামর্থ্যের ভিতরে তাহলে আমি যেই চিন্তাটা করেছিলাম সেখানে আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম। আপনারা যেটা বলছেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আমার যে রিকোয়ারমেন্টটা আছে, আমার যে সামর্থ্যটা আছে সেই অনুযায়ী আমি আর্থিক রিকোয়েস্টটা দিতে পারবো, স্যালারি আমি নিজে থেকে অফার করতে পারবো। জি, এবং আপনার ওই স্যালারি অফারে যদি কোনো টিচার রাজি হয় তাহলে আমরা সেই টিচারকে আপনাকে প্রোভাইড করতে পারবো। ওকে। আর আপনারা তো এখানে নির্দিষ্ট এরিয়াতের মধ্যে যেমন যাতায়াতের ব্যবস্থাটা হয়তোবা দেখেন। জি অবশ্যই, আমরা একজন টিচার সিলেক্ট করার ক্ষেত্রে গার্ডিয়ানদেরকে যে প্রায়োরিটিগুলো দিয়ে থাকি সেটা হলো প্রথমত টিচারকে ভেরিফাইড হতে হবে এবং তার এক্সপিরিয়েন্স থাকতে হবে পড়ানোর। আর পাশাপাশি আমরা সবসময়ের জন্য চেষ্টা করি গার্ডিয়ানের বাসার আশেপাশে, অর্থাৎ সর্বোচ্চ 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে থেকে টিচার দিতে। কারণ আপনি জানেন যে ঢাকা শহরের রাস্তাঘাটে জ্যামজটের যে বিষয়গুলো আছে এগুলো ওভারটেক করে দেখা যায় যে যদি একটু বেশি দূরের হয়, অর্থাৎ সাপোজ আপনার গার্ডিয়ান থাকছে বা স্টুডেন্টের বাসা হলো উত্তরাতে আর টিচার যে সে হয়তো থাকে মোহাম্মদপুরে, সো মোহাম্মদপুর থেকে উত্তরা গিয়ে তার পড়াতে কিন্তু হিউজ সময় লেগে যাবে। এক্ষেত্রে টিচারেরও সময় নষ্ট হবে, গার্ডিয়ানেরও অনেক সময় নষ্ট হবে। কখনো দেখা যাচ্ছে হয়তো বিকাল 3টায় পড়ানো থাকলে সে যেতে যেতে 4টা বেজে যাবে, অথবা কোনোদিন 2:30টার সময় গিয়ে হাজির হবে। সো এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা চেষ্টা করি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে টিচারদেরকে গার্ডিয়ানকে প্রোভাইড করার জন্য। সো এক্ষেত্রে দেখা যায় গার্ডিয়ানরা খুব দ্রুত টিচারকে রিচ করতে পারে, বা যে কোনো ধরনের প্রবলেম, সেটা হোক ট্রাফিক জনিত বা সেটা হোক প্রাকৃতিক কোনো দুর্যোগ, সেক্ষেত্রেও কিন্তু টিচারের পড়ানোর সময়সূচি নিয়ে খুব একটা প্রবলেম ফেস করতে হয় না। আমার মনে হয় যে আপনারা যে দীর্ঘদিন ধরে কাজ করছেন 2017 সাল থেকে বর্তমানে 2026 সাল, এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে মূলত আপনাদের যে প্ল্যাটফর্মটা আপনারা তৈরি করেছেন, মানে হচ্ছে প্রবলেম সলভিং যে ব্যাপারগুলো, প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেই অনুযায়ী আপনারা প্ল্যাটফর্মটা সাজিয়েছেন। অসাধারণ, খুব সুন্দর। আমরা তো এই যে এতক্ষণ কথা বললাম, আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করেন, যে সার্ভিসের মাধ্যমে আপনারা সাধারণ শিক্ষার্থী যারা টিচার রয়েছেন এবং গার্ডিয়ানদের মধ্যে কানেক্ট করে দেন, যার মাধ্যমে আপনারা টিউশন এবং গৃহশিক্ষকের ব্যবস্থা করে দেন, যার মধ্যে দুই সাইড থেকে, বোথ সাইড থেকে গার্ডিয়ান এবং স্টুডেন্ট বা টিচাররা উপকৃত হয়। এই যে এই সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন আপনারা এবং 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত কাজ করছেন, এখন আপনার বলা যায় যে আপনারা বাংলাদেশের অন্যতম সেরা এবং সব থেকে বড় টিউটর প্রোভাইড প্ল্যাটফর্ম বলা যায় আপনাদেরকে। এই যে জার্নিটা তো এত সহজ ছিল না, কখনো ছিল না। জানতে চাই আপনাদের জার্নিটার ব্যাপারে, যেখান থেকে আমাদের যারা স্টুডেন্ট আছেন এবং যারা স্টার্ট আপ করার চিন্তা ভাবনা করছেন, যাদের মাথায় বিভিন্ন ধরনের আইডিয়া সবসময় ঘুরপাক খাচ্ছে, এই যে আপনাদের এইটাও তো একসময় কোনো না কোনো আইডিয়া ছিল, তাই না? এখন আইডিয়া থেকে আপনারা একটা স্টার্ট আপে জেনারেট করেছেন এটাকে। নতুন ফাউন্ডার যারা আছেন তারা কিভাবে শুরু করতে পারে, এই পর্বটা আমরা তাদের জন্য ডিসকাস করব। আপনাদের জার্নিটা থেকে যে কেউ ইন্সপায়ার হতে পারে, আপনাদের স্টার্ট শুরু থেকে আপনাদের গল্পটা জাস্ট বলেন, তারপর আমরা আস্তে আস্তে কোশ্চেনগুলো করব। আমাদের শুরু হয়েছিল 2017 সালে এবং শুরুটা হয়েছিল হলো এমডি সাইফুল ইসলামের হাত ধরে। এমডি সাইফুল ইসলাম হলো আমাদের ফাউন্ডার অ্যান্ড সিইও, অ্যান্ড আমি এবং সাইফুল আমরা দুজনে একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে স্টাডি করতাম। তো শুরুটা হয়েছিল মূলত এই টিউশন খোঁজা নিয়েই। সাইফুল ইসলাম টিউশন করাতেন এবং সেও বিভিন্নভাবে টিউশন খুঁজে বেড়াতেন, বিভিন্ন জায়গা থেকে প্রতারণারও শিকার হয়েছেন বিভিন্ন রকম। তো এরপরে সে চিন্তা করলো যে আমি নিজে থেকে আসলে কিছু একটু করি, দেখি নিজের টিউশনগুলো অন্তত নিজে ম্যানেজ করতে পারি কিনা। সেখান থেকে অ্যান্ড তখন কিন্তু শুরু হয়েছিল ওই বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো, ওভাবেই শুরু হয়েছিল যে পড়াতে চাই বা গৃহশিক্ষক হচ্ছেন, এই ধরনের পোস্টার দিয়ে। এবং পরবর্তীতে সাইফুল ইসলামের যে একটা ছিল, ছোট একটা অফিস ছিল সাইফুলের, ওটা ছিল হলো আমি ঠিক যে ফ্ল্যাটে থাকতাম, আমি থাকতাম ফ্ল্যাটের 7 তলায়, ব্যাচেলার ছিলাম। সো ওই ফ্ল্যাটের নিচতলাতে একটা ছোট আপনার 130 বা 20 স্কোয়ার ফিটের একটা রুম ছিল। ওই রুমে হলো সাইফুল বসতো আর কি, ওইখানে বসে তার কাজগুলো সে সম্পন্ন করতো। এবং আমি যখনই বাসা থেকে বের হতাম বা বাসায় আসতাম তখনই আমার ওই, যেহেতু আমরা একসাথে স্টাডি করি, সো বাসায় ঢোকা বের হওয়ার সময় ওখান থেকে বসে আড্ডা মারা হতো, গল্প করা হতো। দেন আমরা ওখান থেকে রিয়েলাইজ করলাম যে আসলে বাংলাদেশের জন্য এই টিউটরিং প্রবলেমটা অনেক বড় একটা প্রবলেম। বাংলাদেশে কোনো অর্গানাইজ প্রতিষ্ঠান ওই সময় ছিল না যে কিনা আপনাকে খুব দ্রুত সময়ের ভিতরে গার্ডিয়ান এবং টিচারকে কানেক্ট করে দিবে। আর ভেরিফিকেশনের কিছু ঝামেলা তো অবশ্যই ছিল।
তো ওই সময় আমরা দেখলাম যে আমাদের কাছে যে রিকোয়েস্টটা আসতো গার্ডিয়ানের, যে রিকোয়েস্ট আসতো টিচারের জন্য, আমরা আসলে ওইভাবে ফুলফিল করতে পারতাম না, ইন টাইম দিতে পারতাম না, কারণ আমাদের তখন ডাটাবেজ অনেক কম ছিল, আমাদের ওয়েবসাইটটাও অত মডার্নভাবে তখন ছিল না। সো এই জন্য আমরা প্রপার আপনাকে আউটপুটটা দিতে পারতাম না ওই সময়। দেন আমরা দুজনে আর কি প্ল্যান করি একসাথে বসে যে আমরা যদি এই টোটাল প্ল্যাটফর্মটাকে টেক ইনভলভ করতে পারি প্ল্যাটফর্মের সাথে, আমরা যদি একটা ওয়েবসাইট, একটা অ্যাপের মাধ্যমে এমন একটা সলিউশন বানাতে পারি যেখানে কোনো গার্ডিয়ান বা টিচারকে কোনো পোস্টার দেখে কল করতে হবে না, তারা সরাসরি ওই অ্যাপে রেজিস্ট্রেশন করে রিকোয়েস্ট রাখতে পারবে এবং টিচাররা যে তার এলাকায় টিউশন পোস্টার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই সিস্টেমটা ওই সময় আমরা প্ল্যান করে আস্তে আস্তে আমরা ওই সিস্টেমটা বিল্ড করি এবং এরপরে আমাদের ওই সেই 100 স্কোয়ার ফিটের একটা অফিস থেকে পরবর্তীতে আমরা 1200 স্কোয়ার ফিটের একটা অফিসে শিফট করি এবং ওখান থেকে আমরা 2025 সালে এসে বর্তমানে আমাদের অফিসটা আরো বৃহৎ হয়েছে, 2000 স্কোয়ার ফিটের একটা অফিস হয়েছে। নাইস। এবং আমাদের প্রায় সব মিলিয়ে 22+ এমপ্লয়ি আছে যারা আমাদের সবাই ইনহাউস কাজ করছে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বড় স্টার্টআপ কোম্পানি যেগুলো আমরা সবসময় যাদেরকে মোটিভেশন বা ইন্সপিরেশন হিসাবে দেখি, অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট, এই কোম্পানিগুলিও না ফেসবুক গ্যারেজ থেকে স্টার্ট শুরু হয়েছে। আমরা কি তাহলে আমাদেরটাও কিন্তু কাইন্ড অফ গ্যারেজ ছিল। গ্যারেজ বলতে কি আসলে ওরকম গ্যারেজ ছিল না, বাট এই যে বিভিন্ন জায়গায় দেখবেন যে বড় বিল্ডিং এর নিচে ছোট একটা রুম থাকে, হয়তো ওইটা আপনার এক রুমের একটা অফিস হিসাবে ভাড়া দেয় অথবা ওইটাকে স্টোর রুম হিসাবে ইউজ করে। তো ওরকম একটা আর কি এক রুমের অফিস ছিল এবং সেখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছে। ওখান থেকে আস্তে আস্তে বিভিন্ন চড়াই ওঠার মাধ্যমে আমরা 100 স্কোয়ার ফিট টু 2000 স্কোয়ার ফিট, এই যে জার্নিটা তো হচ্ছে 8 থেকে 9 বছরের একটা জার্নি। কখনো কি গিভ আপ করে দেওয়ার ইচ্ছা হয়েছিল যে ছেড়ে দিই সবকিছু? ইচ্ছা তো হয়েছিল, সত্যি কথা বলতে অসংখ্যবারই মনে হয়েছে যে কি করছি আসলে, কি ফিউচার আছে, বাট তারপরে আবার চিন্তা করেছি যে না, আমি তো কোনো একটা ফিউচার দেখেই এসেছি। সো এত সকালে যদি আমি বা এত সহজেই যদি আমি হার মেনে যাই তাহলে হবে না, হার মানার জন্য তো আমাদের জন্ম হয়নি। তো এজন্যই আসলে একটা মানে গ্রাম্য কথা আছে যে মাটি কামড়ে থাকতে হয়। হ্যাঁ, সো আমরাও কাইন্ড অফ মাটি কামড়ে আর কি অনেক সময় পার করেছি এবং আলহামদুলিল্লাহ যেখানে হচ্ছে এরকম একটা টিউটর প্রোভাইড প্রতিষ্ঠান তৈরি করা যায় যেখান থেকে আপনারা সার্ভিস দিতে পারেন, সলিউশন দিতে পারেন, একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। কারণ যেখানে মানুষজন, ছেলেপেলেরা সবাই আমরা ই কমার্স নিয়ে দৌড়াচ্ছি, ই কমার্স বিজনেস করবো, মানে হচ্ছে শুধু আমরা বিক্রি করবো, এরকম কোনো প্রবলেমের সলিউশন দেয়। এইভাবেই মনে হয় যে একটা স্টার্টআপ প্ল্যান করা, আইডিয়া করা, এটাই মনে হচ্ছে সবচেয়ে মানে স্টার্টআপের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে শুরু করার জন্য আইডিয়াগুলো। অবশ্যই আপনার একটা স্টার্টআপ মানেই হলো সে একটা প্রবলেম সলভ করবে। প্রবলেম সলভ করবে কিভাবে? দেখেন, আপনি যেটা বলেন ই কমার্সের কথা বলেন, আমার নিজেরও ই কমার্স বিজনেস আছে। আচ্ছা, তো ই কমার্স বিজনেসটা কি, যে আমি এক জায়গা থেকে একটা প্রোডাক্ট কিনে আনতেছি, কিছুটা প্রফিট রেখে মার্কেটিং করে ওই প্রোডাক্ট আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছি, এটা এক ধরনের ব্যবসা। আর যেমন মনে করেন বর্তমানে বাংলাদেশের সব থেকে জায়ান্ট স্টার্টআপ হলো আপনার বিকাশ, তারপরে আছে পাঠাও। তারা কি করছে, পাঠাও যে কাজটা এখন করছে, আপনি চাইলেই বাইক হায়ার করতে পারছেন। এই জিনিসটা কিন্তু আগেও ছিল, আমরা আমাদের গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও দেখেছি রেন্টে কার বলতো, ভাড়ায় বাইক নিয়ে তারপরে চালানো যেত, তাই না? এই জিনিসটাকে তারা কি করেছে, ডিজিটালাইজেশন করেছে। আমাদের যে টিউটরিং প্ল্যাটফর্ম টিউটর প্রোভাইড কি করেছে, আগে যে মানুষ টিউশন করাতো, টিউশন করানোর জন্য বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতো বা টিউশন খুঁজতে হতো, বন্ধুর কাছে খুঁজতে হতো, ভার্সিটির বড় ভাইয়ের কাছে খুঁজতে হতো, এই জিনিসটাকে ডিজিটালাইজেশন করেছে। এখন আর কোনো বন্ধু বা ভার্সিটির বড় ভাইয়ের কাছে যে বসে থাকতে হচ্ছে না, কাউকে আগে থেকে কোনো অ্যাডভান্স ফি দিতে হচ্ছে না, কোনো টাকা দিতে হচ্ছে না, সে কিন্তু সরাসরি আমাদের অ্যাপে এসে রেজিস্ট্রেশন করে প্রোফাইল ক্রিয়েট করে সে কোনো ধরনের ফি ছাড়া, কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই কিন্তু টিউশন পেয়ে যাচ্ছে। তারপর টিউটর প্রোভাইড হচ্ছে টিউশনের জন্য একটা মার্কেট প্লেস, যেখানে হচ্ছে টিচাররাও তাদের সিভি বা বায়োডাটা জমা দিতে পারবেন এবং হচ্ছে গার্ডিয়ান যারা রয়েছেন তারা তাদের রিকোয়ারমেন্টটা সেখানে আপডেট করতে পারবেন। আজান দিচ্ছে, আমরা একটু অফ করি। মিজান ভাই, আপনারা তো দীর্ঘদিন প্রায় 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত আপনাদের টিউটর প্রোভাইড নিয়ে কাজ করতেছেন। আপনারা তো একটা সময় একটা আইডিয়া ছিলেন, ইনভিজিবল ছিলেন, পরে এই ইনভিজিবিলিটি 100 ফিটের একটা রুমের মধ্যে সীমাবদ্ধ ছিল।
সেখান থেকে বর্তমানে আপনারা 2000 স্কোয়ার ফিটের একটা অফিসে শিফট হয়েছেন। এই যে আইডিয়া থেকে আমি কিভাবে বুঝতে পারবো যে আমার আইডিয়াটা একটা স্টার্ট আপ হওয়ার মতো যোগ্যতা রাখে, এটা কি আদৌ স্টার্ট আপ হবে কিনা, আমি কিভাবে শুরু করবো, আমি কিভাবে প্ল্যান করবো? আচ্ছা, যে কোনো স্টার্ট আপ ফাউন্ডার বা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে, যারা চাচ্ছে স্টার্ট আপ করতে, তাদেরকে প্রথমে মাথায় যে আইডিয়ায় থাকুক না কেন, সেই আইডিয়াটা নিয়ে একটু রিসার্চ করতে হবে যে এই আমার যে সলিউশনটা বা যে আইডিয়াটা, এটা আসলে কতটা প্রকৃতপক্ষে মানুষের প্রবলেম সমাধান করছে। তো এই জিনিসটা যখন আপনি মাথায় রাখবেন, তখন কিন্তু আপনাকে বিভিন্ন মানুষের কাছে গিয়ে কথা বলতে হবে ওই বিষয় নিয়ে। এই প্রবলেমটা কারা ফেস করছে, কারা এই প্রবলেমটার সলিউশন খুঁজছে, বা সলিউশন যদি থেকেও থাকে, আপনার আইডিয়াটা যেন ওইটার থেকে 1% হলেও বেটার হয় সলিউশন। এভাবে চিন্তা করতে হবে। যে কোনো একটা আইডিয়া থেকে স্টার্ট আপে নিতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে আইডিয়াটা ভ্যালিডেশন বের করতে হবে, যে আপনার আইডিয়াটা কতটুকু ভ্যালিড, মার্কেট ভ্যালিডেশন আছে কিনা, বা মার্কেটে এই আইডিয়াটা চলবে কিনা, আপনার আইডিয়াটা মানুষ টাকা দিয়ে সার্ভিসটা নিবে কিনা। এবং এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হলো যে আপনাকে একটা এমভিপি তৈরি করতে হবে। যেমন আমাদের টিউটর প্রোভাইডার আজকের যে অ্যাপ বা ওয়েবসাইট আছে, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আমাদের প্রথমে একটা খুব সাধারণ একটা অ্যাপ ছিল, আমাদের কিছু ফেসবুক গ্রুপ ছিল যেখান থেকে আমরা গার্ডিয়ানদের সাথে কানেক্ট হতাম। আমাদের প্রথমে যে ওয়েবসাইট ছিল খুবই স্বাভাবিক একটা নর্মাল একটা ওয়েবসাইট ছিল, যেখান থেকে গার্ডিয়ানরা জাস্ট আমাদের সাথে কানেক্ট হতে পারতো। এরপরে তাদের রিকোয়েস্ট নিয়ে আমরা ম্যানুয়াল ভাবে কাজ করতাম। আপনারা একটা এমভিপি বানিয়েছেন? আমরা একটা এমভিপি বানিয়েছিলাম, যে আসলে এই সার্ভিসটা কতজন মানুষের প্রয়োজন, বা যারা ব্যবহার করছে তারা আসলে এই সার্ভিসের ভিতরে আর কি কি ধরনের সার্ভিস চাচ্ছে, বা এই সার্ভিসটা কিভাবে নিতে চাচ্ছে, এই বিষয়ে। তো যখন আপনার একটা আইডিয়া থেকে আইডিয়া ভ্যালিডেশন হবে, মার্কেট ভ্যালিডেশন হবে, এবং এরপর আপনি যখন এমভিপি ক্রিয়েট করবেন, এমভিপি ক্রিয়েট করার পরে যখন আপনি দেখবেন যে আপনার এমভিপিটা মার্কেটে মোটামুটি একটা সারা ফেলছে, বা আপনার আশেপাশের যে মানুষজনগুলো আছে, সর্বপ্রথম হলো এমভিপি টেস্ট করার বেস্ট ওয়ে আপনার আশেপাশের যে মানুষগুলো প্রবলেম ফেস করছে তাদেরকে দিয়ে। সো তাদের প্রবলেম যদি সলভ করতে পারেন, এরপরে আপনি প্ল্যান করতে পারেন যে আমি কিভাবে এটাকে নেক্সট স্টেপে নিয়ে যাব, আমি কিভাবে গ্রোথ স্টেজে যাব। আর যে কোনো আইডিয়াকে স্টার্ট আপে নিয়ে যাওয়ার জন্য, গ্রোথ স্টেজে নেওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই যথেষ্ট ফান্ডিং থাকতে হবে। যথেষ্ট ফান্ডিং না থাকলে কিন্তু আসলে স্টার্ট আপ, যে কোনো একটা স্টার্ট আপকে শুরু করে সাকসেস হওয়াটা খুবই টাফ। এবং একটা স্টার্ট আপের সংজ্ঞাটাই এমন যে খুবই অল্প সময়ের ভিতরে হকিস্টিক ওয়েতে আর কি সে গ্রো করবে, হকিস্টিক কার্ভে সে গ্রো করবে। সো আপনাকে ওই গ্রো করার মানসিকতা থাকতে হবে যে আমি খুব দ্রুত গ্রো করবো, এবং দ্রুত গ্রো করতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন হবে সেটা হলো ফান্ডিং। আচ্ছা, তাহলে এই জায়গা মতো আসছেন আপনি, কারণ হচ্ছে সবাই মনে হয় যে এতক্ষণ ধরে ওয়েট করেছিল, এই কথাটা আপনি কখন বলবেন, আমিও ওয়েট করেছিলাম। এই ফান্ড ম্যানেজের ব্যাপারটা কিভাবে আমরা ফান্ড ম্যানেজ করবো, কিভাবে ফান্ড ম্যানেজ করতে পারি? এটাকে নিজে থেকে ফান্ড দিব নাকি আমার সে অনেকের দেখা যায় ফান্ড নিজে থেকে অ্যারেঞ্জ করা সে অ্যাবিলিটিটা থাকে না। দেখা যায় অনেক বিসি গুলো, যারা ভেঞ্চার ক্যাপিটাল গুলো আছে, এবং অনেক কোম্পানি আছে যারা স্টার্ট আপ গুলোতে ফান্ড দেয়। সেক্ষেত্রে আমি কিভাবে আমার আইডিয়ার জন্য, স্টার্ট আপের জন্য, যদি এমবিপি আমি দেখি যে কাজ করছে, সেটা মানুষজন অ্যাকসেপ্ট করে নিয়েছে, সার্ভিসটা পারচেস করতেছে তারা, তখন আমি ফান্ড ম্যানেজ করবো কিভাবে, রেজ করবো কিভাবে? আচ্ছা, প্রথমত স্টার্ট আপ নিয়ে কাজ করতে গেলে আপনার নিজস্ব একটা ফান্ড থাকতে হবে। কারণ একেবারে আইডিয়াতেই আপনি ফান্ড ম্যানেজ করতে পারবেন এটা খুবই রেয়ার। খুবই অল্প সংখ্যক মানুষ যারা একদম আইডিয়াতেই ফান্ড ম্যানেজ করতে পেরেছে। আপনাকে অবশ্যই নিজের বুটস্ট্র্যাপের মাধ্যমে শুরু করতে হবে, যেটা আমরা শুরু করেছিলাম। বুটস্ট্র্যাপিং এর মাধ্যমে শুরু হয়েছিল, এবং একটা পর্যায়ে এসে যখন আপনি দেখবেন যে আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়েছে এবং আপনার গ্রোথটা আপনি দেখাতে পারছেন, তখন আপনাকে ফান্ডের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এবং আমি যদি বলি একটু সহজভাবে, গভর্নমেন্ট কিন্তু, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এখন ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের ফান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম রাখছে। এই ইনফরমেশনগুলি আমাদের প্রয়োজন, এগুলি আমাদেরকে জানাতে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে কিন্তু আপনার স্টার্ট আপ ইনোভেশন হাব আছে। সো ওখান থেকে ইনোভেশন হাব থেকে কিন্তু বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ছোট ছোট ফান্ড পাচ্ছে, হয়তো 25,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, এরকম বিভিন্ন ফান্ডের মাধ্যমে কিন্তু গভর্নমেন্টের ফান্ডের মাধ্যমে কিন্তু যারা নতুন একটা আইডিয়া নিয়ে আসতেছে তারা মার্কেটে আসতে পারছে। আর পাশাপাশি এই ফান্ডটা হলো শুধুমাত্র শুরু করার জন্য। এরপরে যখন আপনি বড় ফান্ডের চিন্তা করবেন, তখন অবশ্যই আপনার আইডিয়াকেও ওইভাবে
নিয়ে যেতে হবে যে আপনার আইডিয়াটা যেন আসলেই বড় একটা ফান্ড পাওয়ার যোগ্যতা রাখে। সেই জায়গাটা যখন আপনি নিয়ে যেতে পারবেন, তখন কিন্তু আপনি বিভিন্ন প্রাইভেট যে আপনার ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো আছে, সেই ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের সাথে আপনারা কানেক্ট হতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনি যখন স্টার্ট আপ নিয়ে কাজ করবেন, আপনি যখন স্টার্ট আপ ইকোসিস্টেমের ভিতরে চলে আসবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে আপনি নিজেই বের করে ফেলতে পারছেন যে আসলে আমার বিজনেসের জন্য টাকাটা আমি কোন জায়গা থেকে নিয়ে আসবো। আচ্ছা, এই যে এঞ্জেল ইনভেস্টর যারা আছেন, যারা ফান্ড দিচ্ছে, তারা কি দেখে ফান্ড দিচ্ছে? তারা কেন আমাকে ফান্ড দিবে? এঞ্জেল ইনভেস্টর যারা ফান্ড দিচ্ছে এরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পারসন স্টার্টআপদের জন্য। কারণ এঞ্জেল ইনভেস্টররা কিন্তু ফান্ড দিচ্ছে সম্পূর্ণ আপনার আইডিয়ার উপরেই বলতে গেলে। কারণ এঞ্জেল ইনভেস্টররা কিন্তু একদম খুব স্টেবল হয়ে গেছে এরকম প্রতিষ্ঠানে সাধারণত ওইভাবে ফান্ড করে না, ফান্ড করে আইডিয়া স্টেজে আছে, কিংবা যে আইডিয়াটা মোটামুটি এক্সিকিউশন হয়েছে এবং এটা একটা ভবিষ্যৎ আছে এই জায়গাগুলোতে। সব থেকে বড় কথা হলো যে আপনার নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে অ্যাজ এ ফাউন্ডার। আপনি যে বিজনেস আইডিয়াটা নিয়ে মার্কেটে আসছেন, সেই আইডিয়া নিয়ে নিজের এনাফ লেভেলের কনফিডেন্ট থাকতে হবে। আচ্ছা, আপনাদের গল্পটা আমি শুনতে চাই। আপনারা কি কোনো ফান্ড রেজ করেছেন আপনাদের টিউটর প্রোভাইডার জন্য? জি, আলহামদুলিল্লাহ আমরা ফান্ড রেজ করেছি। আমরা 2024 সালে আমরা হলো শার্ক ট্যাঙ্ক উইনার হয়েছিলাম। শার্ক ট্যাঙ্ক সিজন 1 আমরা উইনার ছিলাম এবং সেখান থেকে আমরা অ্যাডকম লিমিটেড এবং গভর্নমেন্টের আইসিটি মিনিস্ট্রি, এই দুই জায়গাতে আমরা কানেক্ট হয়েছি। এছাড়াও হলো আমরা নেদারল্যান্ড এম্বাসির একটা প্রোগ্রাম আছে অরেঞ্জ কর্নার বাংলাদেশ, ওখান থেকেও আমরা একটা ছোট গ্রান্ট পেয়েছি। আচ্ছা ভাইয়া, আপনি যেটা বলেছেন ফাউন্ডারদের সবসময় কনফিডেন্ট থাকতে হবে, কারণ ফাউন্ডার মানে হচ্ছে লিডার। আর আপনি টিউটর প্রোভাইডার একজন কো ফাউন্ডার, আপনার ফাউন্ডার রয়েছেন জনাব সাইফুল ইসলাম, রাইট? আচ্ছা, এই সাইফুল ইসলামের মধ্যে কি এমন স্পেশালিটি ছিল এবং তিনি কিভাবে কনফিডেন্ট ছিলেন, এবং আপনি এজ এ কো ফাউন্ডার হিসেবে জয়েন করার জন্য সাইফুল ইসলামের কোন ব্যাপারটা আপনার বেশি ভালো লেগেছে অ্যাজ এ লিডার? প্রথমে যেটা আমি আগেও বলেছি যে আমরা একই সাথে স্টাডি করতাম, এর জন্য আসলে আমরা দুজনে খুব ক্লোজ ছিলাম, যে কোনো বিষয় নিয়ে আমরা দুজনে একসাথে আলোচনা করতাম। অ্যান্ড যখন টিউটর প্রোভাইড দুজনে শুরু করি, তখন যে বিষয়টা সব থেকে আমার ভিতরে নাড়া দিয়েছিল সেটা হলো যে আমরা দুজনেই আমাদের আইডিয়া নিয়ে খুবই কনফিডেন্ট ছিলাম এবং আমাদের দুজনের ভিতরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল। যে কোনো বিষয়ে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা দুজনে একটা মতে আসতে পারতাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক মতে আসাটা খুব ইম্পর্টেন্ট ফাউন্ডারদের জন্য বা কো ফাউন্ডারদের জন্য, যখন একসাথে একটা স্টার্ট আপ হোক বা যে কোনো বিজনেস করবে সেক্ষেত্রে। আর সাইফুল ইসলামের আর যে বিষয়টা আমি বলবো যে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে, তার কমিটমেন্ট খুবই ভালো এবং সে সবসময় চেষ্টা করে তার কমিটমেন্ট রাখার, এবং আমিও চেষ্টা করি সবসময় আমি যে কমিটমেন্টটা মানুষকে দেই এই কমিটমেন্টটা ফুলফিল করার জন্য, এবং এই জন্য আসলে আমাদের দুজনের ভিতরে বন্ডিংটা খুব ভালো। আজকে হয়তো সাইফুল ইসলাম ভাইকে আমরা মিস করতেছি, ইনশাল্লাহ হয়তো নেক্সট কোনো পডকাস্টে ওনাকেও আমরা গেস্ট হিসাবে ইনভাইটেশন পাঠাবো, তার কাছ থেকে আমরা তার নিজস্ব গল্প যেটা সেটা জানবো এবং দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, এই যে টিউটর প্রোভাইড বাংলাদেশে দীর্ঘ 8 থেকে 9 বছর ধরে কাজ করতেছে এবং বাংলাদেশের সেরা এবং বড় প্ল্যাটফর্ম তারা হয়েছে টিউটর প্রোভাইডিং এর জন্য, আপনারা কি শুধু বাংলাদেশের মধ্যে ন্যাশনালি সীমাবদ্ধ থাকতে চান, নাকি আপনারা গ্লোবালি কাজ করতে চান, নাকি অলরেডি করতেছেন? আপনাদের আমরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বাইরে প্রায় 12টা প্লাস কান্ট্রিতে অনলাইনে আমাদের সার্ভিস দিচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো ওই যে আমি একটা কথা বলেছিলাম যে অনেক সময় আমাদেরকে মাটি কামড়ে থাকতে হয়েছে। সো ওই কথার সাথে একটু অ্যালাইন করে বলবো যে যখন করোনা আসলো 2020-এ, করোনার সময় কিন্তু আসলে ফিজিক্যাল ইনভলভমেন্টটা অনেক কমে গেল আমাদের, এবং গার্ডিয়ানরা চাইলেও বাসায় টিচারকে নিতে পারছে না, টিচাররা চাইলেও যেতে পারছে না, এরকম একটা অবস্থা। তখন কিন্তু আমরা প্রথম শুরু করি আমাদের অনলাইন টিউটরিং যে সিস্টেমটা, এই সিস্টেমটা যে গার্ডিয়ান বা যে টিচার আগে বাসায় গিয়ে পড়াতো ওই টিচারই এখন অনলাইনে পড়াবে। এবং এখান থেকে আমাদের যখন অনলাইন টিউটরিং সিস্টেমটা শুরু হয়, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে আমরা বাংলাদেশের ভিতর থেকে শুরু করে আমরা বাংলাদেশের বাহিরেও আরো 12টা কান্ট্রিতে বর্তমানে অনলাইনে টিচার দিচ্ছি। বাংলাদেশের বাহিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবাসীরা আছেন যারা তার ফ্যামিলি নিয়ে ওখানে থাকে, এবং ওখানে কিন্তু আসলে একজন টিউটর হায়ার করা খুবই টাফ, আরো বাংলা ভাষাভাষী টিউটর হায়ার করা তো আরো বেশি টাফ, রাইট? সো তারা আমাদের সাথে
কানেক্ট হয় এবং তাদেরকে আমরা কিন্তু আমাদের এখান থেকে অনলাইনের মাধ্যমে টিউটর প্রোভাইড করতে পারি, যে টিচাররা অনলাইনের মাধ্যমে তার স্টুডেন্টকে পড়াচ্ছেন। এবং এক্ষেত্রে কিন্তু টিচাররাও বেশ ভালো বেনিফিটেড হচ্ছে, যেহেতু তার বাসা থেকে যাওয়া আসার কোনো ঝামেলা নেই এবং বাসায় বসেই সে যে কোনো সময় অনলাইনে টিউটরিংটা করতে পারছেন। আর অপরদিকে প্যারেন্টসরাও কিন্তু উপকৃত হচ্ছে, কারণ দেশের বাইরে যেখানে অনেক টাকা দিয়ে একজন টিচারকে হায়ার করতে হতো, সেখানে কিন্তু তারা মোটামুটি তাদের যে বাজেট আছে সেই বাজেটের ভিতরে কিন্তু একজন ভালো টিচার পেয়ে যাচ্ছে, দুই পক্ষে বেনিফিটেড হচ্ছেন। জি, সেক্ষেত্রে আমার কোশ্চেন হচ্ছে, যারা প্রবাসী আছেন, প্রবাসী বাঙালি আছেন, তারা টিউটর প্রোভাইডের সাথে কিভাবে কানেক্টেড হচ্ছেন বা আপনারা তাদের সাথে কিভাবে কানেক্টেড হচ্ছেন? আচ্ছা, প্রবাসী বাঙালিদের জন্য আমাদের এখন সত্যি কথা বলতে আমরা কিন্তু দেশের বাইরে ওইভাবে প্রমোশন চালাচ্ছি না, আমরা দেশের ভিতরেই প্রমোশন চালাচ্ছি। তবে আমাদের দেশের ভিতরে প্রমোশন থেকে আমরা যথেষ্ট পরিমাণে সাড়া পাচ্ছি, যারা প্রবাসে আছে তারাও বিভিন্নভাবে সেই প্রমোশনগুলো পাচ্ছে এবং সেখান থেকে তারা কিন্তু আমাদের মাধ্যমে মোবাইল অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে কানেক্ট হয়ে প্রতিনিয়ত তার টিচার রিকোয়েস্ট রাখছে। আপনাদের ফাউন্ডার এবং কো ফাউন্ডার দুজনের মানে কমিটমেন্টের ব্যাপারটা খুবই ভালো লেগেছে। আর একটা স্টার্টআপ বা বিজনেস সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় সফলতার যে চাবিকাঠি সেটা হচ্ছে কমিটমেন্ট। সেই কমিটমেন্টটা আপনার যারা বিজনেস সার্ভিসটা প্রোভাইড করবেন তাদের সাথেও যেন কমিটমেন্টটা ঠিক থাকে, এবং যারা অ্যাকসেপ্ট করবেন, রিসিভ করবেন সার্ভিসটা, তাদের জন্য সাথেও যেন কমিটমেন্টটা ঠিক থাকে। আর আপনাদের টিউটর প্রোভাইডের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো অনেক গল্প আপনাদের সম্বন্ধে জানবো, আরো অনেক বেশি অ্যাচিভমেন্ট আপনাদের হবে। এই জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। আমরা এই যে মোটামুটি কোশ্চেনগুলো আর বেশি বড় করবো না, অল্পতেই শেষ করছি। আপনি যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। আমরা এখন একটা কুইক রাউন্ডে যাব, সেখানে আমি আপনাকে কিছু কোশ্চেন করব, আপনি খুব ইজিলি কোশ্চেনগুলোর অ্যান্সার করবেন। ওকে। প্রিয় উদ্যোক্তাকে, আপনার মানে ইন্সপিরেশনকে? ইন্সপিরেশন বলতে গেলে তো দেশের বাইরে বড় বড় যে প্ল্যাটফর্মগুলো আছে, গুগল, ফেসবুক, এগুলো তো ইন্সপিরেশন হিসেবে সবসময়ের জন্য কাজ করে। আর আমি যদি বলি বাংলাদেশের ভিতরে আমি দুইটা স্টার্টআপকে ফলো করি এবং পছন্দ করি, পার্সোনালভাবে পছন্দ করি। একটা হলো বিকাশ, যেটা খুবই পরিচিত, এবং অন্য একটি হলো পাঠাও। এই দুটা স্টার্টআপকে আমি খুবই পছন্দ করি। বিকজ অফ এই দুটা স্টার্টআপকে আমি সেই প্রথম থেকে ফলো করছি, যে কিভাবে স্টার্টআপগুলো আস্তে আস্তে নিজেদেরকে তাদের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে নিয়ে আসছে। এখানে আমি আপনার সাথে 100% একমত। কারণ হচ্ছে, হ্যাঁ, আমাদের পছন্দ থাকতেই পারে বা আমরা অনুপ্রাণিত হতেই পারি একটা গ্লোবাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে, যেমন ফেসবুক বলেছেন, গুগল বলেছেন, মাইক্রোসফট বলেছেন, অ্যামাজন বলেছেন, আমরা সেখান থেকে ইন্সপায়ার হতে পারি। বাট বাংলাদেশি ফাউন্ডারদের জন্য, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কান্ট্রি থেকে কারা উঠে আসছেন, কোন কোম্পানিগুলো উঠে আসছেন, কোন ফাউন্ডার উঠে আসছেন, তাদেরকে আমাদের অনুপ্রেরণা হিসেবে দেখতে হবে। কারণ হচ্ছে অ্যামাজন যে সিস্টেম থেকে, যেই ইকোসিস্টেম থেকে উঠে এসেছে, বাংলাদেশের কিন্তু কোন একটা কোম্পানি বা XYZ যে আমরা ধরি যে একটা ই-কমার্স, সে কিন্তু সেম ইকোসিস্টেমটা পাচ্ছে না। দুই জায়গায় কিন্তু আলাদা আলাদা অনেক প্রবলেম আছে। যেমন আমেরিকান কালচারতে আমরা একটা স্টার্টআপ ফাউন্ডার যেভাবে তার আইডিয়াকে গ্রো করতে পারে, বাংলাদেশ সিস্টেমে কিন্তু সেই প্রবলেম, সেই প্রেক্ষাপটটা নেই। সো ফাউন্ডারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে আমাদের ইকোসিস্টেমে কারা ভালো করেছে তাদেরকে বেশি ফলো করা। আচ্ছা, আপনার প্রিয় একটা বইয়ের নাম বলেন, যে বইটা আপনি বেশি পছন্দ করেন বা পড়তে পছন্দ করেন। আমি সম্ভবত বই একটু কম পড়ি, অনেকে হয়তো মাইন্ড করতে পারে বিষয়টাতে, কারণ বই পড়লে জ্ঞান বাড়ে অবশ্যই। আমি বই একটু কম পড়ি, আসলে সত্যি কথা বলতে সময় পাই না, সময়ের অভাবে বই পড়া হয়। এর ভিতরে পছন্দের একটা বই যদি আমি বলি, রিচ ড্যাড পুয়ার ড্যাড, এই বইটা রবার্ট কিওসাকি উনি লিখেছেন, বেশ পপুলার একটা বই। সো এই বইটা আমার পছন্দের একটা বই। আর এছাড়া নর্মালি দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন রাইটারদের বই পড়া হয় সময় পেলে। আপনারও রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা পড়তে পারেন। রবার্ট কিওসাকি লিখেছেন। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং উদ্যোক্তা এবং অনুপ্রেরণার জন্য বিশ্বব্যাপী বহুল বিক্রিত একটা বই। এটা অসাধারণ বই। আমরা যদি আপনাকে কোশ্চেন করি যে আপনারা হচ্ছে টিউটর প্রোভাইডকে কোথায় দেখতে চাচ্ছেন, মানে কোন জায়গায় যেতে চাচ্ছেন, কতটুকু স্বপ্ন আপনাদের? অবশ্যই স্বপ্ন অনেক বড়। আমি বিশ্বাস করি স্বপ্ন বড় দেখতে, কারণ আমি যখন অনেক বড় স্বপ্ন দেখব তখন ওই স্বপ্নের 1 ইঞ্চি পরিমাণ হলেও আমি যেতে পারবো। তো এজন্য আমি স্বপ্নটা সবসময়ের জন্য বড় দেখি। আমি সবসময়ের জন্য দেখি টিউটর প্রোভাইড বাংলাদেশের সব থেকে বড় টিউটরিং প্ল্যাটফর্ম হবে, যেখান থেকে মানুষ, বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ এক নামে টিউটর প্রোভাইডকে চিনতে পারবে এবং
টিউশন রিলেটেড যে কোনো প্রবলেম বা যে স্টুডেন্টরা যে কোনো ধরনের স্টুডেন্টরা টিউশন খুঁজলেই সবার আগে টিউটর প্রোভাইডে আসবে। ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা সেই জায়গায় পৌঁছাবেন। তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, লাস্ট যে মেসেজটা মিজানুর রহমান ভাই আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে স্বপ্ন বড় দেখতে হবে। আর আমরা আজকের পডকাস্টটি বেশি দূর আর আগাবো না। আপনাদের কাছেও অনুরোধ থাকবে আপনারা সবসময় স্বপ্ন বড় দেখবেন, আর যে আপনার আইডিয়াটা আছে সেই আইডিয়াটাকে নিয়ে কখনোই গিভ আপ করবেন না। সেই আইডিয়াটাকে কিভাবে একটা স্টার্ট আপে রূপান্তর করা যায় সেটার জন্য চেষ্টা করবেন, এবং একটা মিনিমাল ভাইবল প্রোডাক্ট তৈরি করবেন যে প্রোডাক্টের মাধ্যমে আপনি রেসপন্সটা বুঝতে পারবেন এবং প্রবলেম সলিউশন থাকতে হবে। এটা কোনো প্রবলেমের সলিউশন দিচ্ছে কিনা, যদি কোনো আপনার আইডিয়া প্রবলেমের সলিউশন দিয়ে থাকে অবশ্যই আমরা আশা করি সেটা একটা স্টার্ট আপ হবে। এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং বাংলাদেশের যে সকল মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন আপনারা অবশ্যই দ্বিধা না করে আজকেই tutorprovide.com গিয়ে আপনাদের সিভি বা বায়োডাটা যেটা আছে সেটা একটা আইডি ক্রিয়েট করবেন, এবং যার মাধ্যমে আপনারা উপার্জন করতে পারবেন। এবং গার্ডিয়ানরা অবশ্যই টিউটর প্রোভাইডকে সাজেস্ট করবো আমরা, টিউটর প্রোভাইড থেকে আপনার প্রিয় সন্তানের জন্য একজন মেধাবী শিক্ষার্থীকে আপনারা হায়ার করতে পারেন গৃহশিক্ষক হিসেবে। এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের দা সাধারণ শোকে সবসময় সাপোর্ট করবেন, এবং আজকের কথা যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কমেন্টসে আপনার মন্তব্য জানাবেন আমাদের কি বিষয় নিয়ে আরো আলোচনা করা উচিত এবং কোন কোন বিষয়গুলো আপনারা জানতে চান। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।